তিথি ওড়না ধরে টান দিচ্ছিল সিয়াম। বারবার ওড়না ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। সিয়াম তার বন্ধুদের সাথে রোজই বিভিন্ন উপায়ে মেয়েদের ইফটিজিং করে। এই শহরের মানুষগুলো সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লুটবে, প্রতিবাদী হয়ে উঠবে না কখনো। তারা তখনই জ্বলে উঠবে যখন নিজের সাথে অন্যায় অবিচার হবে। তখন চিৎকার দিয়ে বলবে, এই শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। তখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া অজস্র অপরাধ। এটাই তো এই শহরের নিয়ম। কম্পেয়ার করে চলেছে এই সমাজ। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছে, বেখেয়ালে মাথা নিচু করে। এমনটা রোজ হয় না ওর সাথে। সাইমা এগিয়ে আসছে তিথির দিকে। এই, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রাস্তায় কথা বলতে পারছিল না তিথি, কেঁদেই যাচ্ছিল ওখানে। রাস্তায় কি হয়েছে বল। আবার বলল সাইমা। মন্ত্রী ছেলে শিয়াম আমার ওড়না ধরে টান দিচ্ছিল বললে কান্না করে দেয় তিথি। সাইমা তিথিকে সান্ত্বনা দিতে গিয়ে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাজ তো এটাই। ওদের মা বোনদের সাথেও এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি। আমি ভার্সিটি চেঞ্জ করব, এমন বখাটে ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগল? আমি থাকতে পারবো না এদের মাঝে। আরে শোন, তুই এদের ভয়ে ভার্সিটি চেঞ্জ করবি? যেখানে যাবি সেখানে যদি এর থেকেও বড় বকাটে থাকে তখন কি করবি? তখনও কি সে ভার্সিটি চেঞ্জ করবি? সাইমার কথা শুনে চুপ হয়ে যায় তিথি, কিছু বলছে না। সাইমাও কিছু বলছে না, চুপ করে বসে আছে দুজন ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপের। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোস লাগছে। কোন মেয়েটা মামু? লাল ব্লাউজের সাথে কালো শাড়ি পরা মেয়েটা। গাড়ির সামনে থেকে লাফিয়ে উঠে মেহেদি। তুই কি পাগল হয়েছিস? একে জানিস তুই? যদি শুনতে পাই না, শের ভাই তোর ভার্সিটির জীবন। বলে লুকাচ্ছিল মেহেদি। আদি বোকার মতো হা করে তাকিয়ে আছে মেহেদির হাবভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি দেখি, কি আছে এ মেয়ের মাঝে? বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে নেমে শাড়ি পরা মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে। এই যে মিস কিউটি, আমি আদি। বলে হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজের হাতটা সরিয়ে আবার বলল, এই যে মিস কিউটি, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি কতটা হট। বলার সাথে সাথে আদির দুই পায়ে মাঝখানে ব্যথা অনুভব করে। চেপে বসে পড়ে আদি। নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর থমকে গেছে। তখন মেয়েটা বলল, হট জিনিসের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলতে হয়, না জানি কখন হাত পুড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসার জন্য। বলে চলে যায় মেয়েটি। মেহেদি আদির সামনে এসে পেট ধরে হাসতে পারছে না, মাটিতে গড়াগড়ি করে হাসতে মন চাইছে আদির অবস্থা দেখে। নিয়ারিকা, সবাই নিয়া বলেই ডাকে। সমার দেশে বাইরে ছিল, তাই তোর কাছে অপরিচিত। বেশ ডেঞ্জারাস মাল, সাবধানে থাকিস। বলে মেহেদি আদির হাত ধরে টেনে তুলে। আদি মনে মনে বলে, সাবধানে চলবো মানে? এর সামনেও আসবো না আর। স্যার, আমার গ্যাস লাইট পাচ্ছি না। বলে লাফিয়ে উঠে সামনের সিটে বসে থাকা ছেলেটা। পাগলের মতো বাপরি চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরে কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো লাগছে। এই, তোমাকে ভার্সিটি আসতে গিয়ে বলেছে শুনি। স্যার, আমার গ্যাস লাইট, সিগারেট খেতে হবে, প্রচুর নেশা ধরছে। গ্যাস লাইট হবে? ক্লাসরুম থেকে বেরিয়ে যায় স্যার। এত অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতে বাধে। ক্লাসরুমে সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে।
প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিন প্রতি ক্লাসে প্রতি সারি যে কোনো একটা চেয়ারে দখল করে ঘুমিয়ে থাকতো। একটা ক্লাস মিস দেয়নি। কিন্তু এমন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে ভাবা যায় না। দেখলে ভিখারি মনে হয় সবার। অধ্যক্ষ জনাব জুবাইর কবিরের রুমে দাঁড়িয়ে মাহফুজ স্যার। একটু আগেই অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে চলে আসছিল সে। পাশে বসা সেই পাগল ছেলেটি। তোমার অপরাধের জন্য কি শাস্তি হতে পারে তা কি তুমি জানো? ভার্সিটি থেকে বহিষ্কার করার জন্য এতটুকুই যথেষ্ট। তা এখন কি করবে ভাবছো তুমি? আমার বাবাকেই জিজ্ঞেস করেন না, আমাকে কেন ডাকছেন? ও মাই গড, ছেলেটা রাগে কটমট করে উঠেছে প্রিন্সিপাল স্যার। মাথা ঠান্ডা করে বলছে, ছেলের কাছে ক্ষমা চাও। এরপর যদি এরকম বেয়াদবি করেছো তাহলে প্রিন্সিপাল স্যারের কথা শেষ না হতে ছেলেটি সরি স্যার। বলে উঠে গেল চেয়ার ছেড়ে। আসছি স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এরকম বেয়াদব ছেলে দ্বিতীয় আরেকটি দেখেনি তারা। প্রিন্সিপাল স্যার মাহফুজ স্যারকে বলল, আমাদের এটা প্রাইভেট ভার্সিটি, যার বাবার ক্ষমতা আর টাকা আছে তাদের একটু সুযোগ দিতেই হবে আমাদের। আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়। ওর বাবা আমার কাছের বন্ধু বলে সেটা বলছে। পিতামাতার পরেই তো একজন শিক্ষক তার খেয়াল রাখে। আপনি না হয় দেখুন, একটু চেষ্টা করে ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কিনা। জি স্যার। বলে মাহফুজ স্যারও বেরিয়ে আসতে চাইল রুম থেকে। পেছন থেকে জনাব জুবাইর কবির বলল, যদি আপনি ওর মাঝে সামান্য পরিমাণে পরিবর্তন করতে পারেন তাহলে ওর বাবার পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে একটা ফ্ল্যাট বাসা আর একটা ছোট্ট BMW ব্র্যান্ড গাড়ি আপনাকে গিফট করবে। মাহফুজ স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটার মাঝে এমন কি আছে? লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার চেহারায়। মুখের উপর দাড়ি গোফে ভরে আছে। কতদিন যে এই চেহারা শেভ করা হয় না তা অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিয়ে ফিল্টারটা পায়ে পিষে আসছিল ক্লাসে। এমন এক ছেলে সে, যার দিকে মেয়ে তো দূরের কথা, ছেলেও ঠিক মতো তাকায় না। সামনে নেহারিকা বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। অদ্ভুত সে ছেলেটার সাথে ধাক্কা লেগে ওর হাতের মোবাইলটা নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধ নাকি? চিৎকারের সাথে বলল নেহারিকা। ছেলেটা শুনেও না শোনার মতো করে হেঁটে যাচ্ছে। সামনে পথ আটকায় সিয়াম। সিয়ামের হাতে জ্বলন্ত সিগারেট। পেছনে তাকে সাপোর্ট করা ছেলেপুলে। সিয়াম বলল, নাম কি রে তোর? কোন ইয়ারে? চুপ হয়ে আছে ছেলেটা। বারবার জিজ্ঞেস করে। এখন বুকে ধাক্কা দিয়ে বলল সিয়াম। কিরে, তোর কথা কানে যাচ্ছে না? বলে একটা থাপ্পড় দেয় ওর গালে। চোখ বুঝে যায় ছেলেটার। রক্ত লাল টুকটুকে হয়ে জমা হয়েছে ছেলেটার চোখে। চুলের আড়ালে সে চোখ লুকিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে বলল, রাফসান, রাফসান ইসলাম নাম আমার। BBA 3rd সেমিস্টার। সিনিয়রদের সম্মান দিতে হয়, জানিস না বেয়াদব? নিহারিকার কাছে ক্ষমা চা, নয়তো বলে আরো একটা থাপ্পড় মারে ওর গালে। নেহারিকা এর মধ্যে রাফসানের পিছে এসে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে নেহারিকা চিকন ঠোঁট ও নিকোটিনের পুড়ে যাওয়া ঠোঁট এক করে ফেলে। চোখ বড় বড় হয়ে যায় নেহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। মাথা ঘুরিয়ে নেহারিকা চিকন ঠোঁটের ও নিকোটিনে পুড়ে যাওয়া ঠোঁট এক করে ফেলে। চোখ বড় বড় হয়ে যায় নেহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। রাফসানের পিঠ বারবার সিয়ামের আঘাত সামলাতে না পেরে সামনে এগিয়ে যায় রাফসান। নেহারিকা তখনও রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নেহারিকার পিঠ ঠেকে যায় দেওয়ালে। দুই হাতে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে নেয় রুমাল দিয়ে। সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের উপর। যে যেখান থেকে পারছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান হাত দিয়ে ঠোঁটের কোণে ঝরে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকে তাকিয়ে আছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা।
পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমন করে তাকিয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট আছে কিনা। নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এরিয়ার বাহিরে। রাফসানের চোখ এড়ায়নি সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় তাদের কাছে। ভাই সিগারেট হবে একটা? কথাটা বলে মাথা চুলকাচ্ছে রাফসান। আদি ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখেনি তারা। আদি মনে মনে ভাবে জুনিয়র হবে, তাই জিজ্ঞেস করে, কত সেমিস্টার? ভাই 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেম ব্যাচ, মনে হয় অন্য ডিপার্টমেন্টের। তা আগে কখনো দেখিনি যে এই ক্যাম্পাসে। মাসখানেক হলো এসেছি ক্যাম্পাসে। হেই, আমি মেহেদি, আরও আদি, সেম ব্যাস। বলে হাত বাড়িয়ে দেয় মেহেদি। ভদ্রভাবে রাফসানও হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রাফসান। বলে পাশে বসে তাদের। এবার মেহেদি স্তব্ধ হয়ে যায়। মাত্র দেখা হলো আর এখনই তুতুকারি করছে। তুমি তো ভাই আজব জিনিস। একটু আগেই তো সিয়ামের হাতে উত্তম মধ্যম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমন করে? মেহেদির কথাটা বলে পকেট থেকে ডার্বি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলে আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নাই, কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা লাগে। কিন্তু কিছু বলল না রাফসান। আপাতত এটুকু দিয়েই চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলেও হয়তো ক্লাসরুমের টেবিলের সাথে মাথা ঠেকিয়ে ঘুম ছাড়া আর কিছুই হতো না রাফসানের। ভার্সিটির প্রথম গেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে সে। পেছন থেকে ডাক শুনে সেদিকে তাকায় রাফসান। মাহফুজ স্যার। এই রাফসান দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসায় স্যার। গাড়ি নেই তোমার? আছে স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছেন, যারা দামি গাড়িতে চড়তে চাইলে বেশ আরামদায়ক। আমি তা দিয়েই চলাচল করি। কষ্ট হয় না তোমার? সমুদ্রে ডুবে যাওয়ার নৌকার মাঝে আমি স্যার। কষ্ট কি জিনিস আজও জানি না। এত গম্ভীর কেন তুমি? হেসে থমকে যায় রাফসান। চোখের কোণে ছলছল জল জমেছে। মাহফুজ স্যার বুঝতে পারে তার জীবনে অধিকাংশ কষ্ট অতিবাহিত হয়েছে। মাহফুজ স্যার বললেন, সিগারেট খাবে? মাথা নিচু করে আছে রাফসান। বকাটে হলেও স্যার মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতে আরো লজ্জাবোধ করছে সে। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে রাফসান বলল, সরি স্যার, ক্লাসরুমের ঘটনার জন্য। আমি তখন অন্য মানুষকে ছিলাম। ইটস ওকে ইয়াং ম্যান, এই সময় একটু আড্ডু হয়। সিগারেট নিতে পারো বন্ধু হিসাবে। এখন ক্লাসে কিংবা ভার্সিটির ভিতরে নেই যে স্যার ভাববো, বন্ধু ভাবতে পারো। মাহফুজ স্যারের কথা শেষ না হতেই তার হাতে সিগারেটটা টান দিয়ে নিয়ে বলে, আরে ইয়ার কি যে বলবো, আমি এমন পরিস্থিতি আছি বলার বাহিরে। সিগারেটের ধোঁয়ায় আর কাজ হচ্ছে না, গাঁজা লাগবো, এনে দিতে পারবি? বলে রাফসান মাহফুজ স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে মাহফুজ স্যারের। সেটা নিশ্চয়ই পাগল হয়েছে। মনে মনে বলে। রাফসানের হাতটা সরিয়ে পেছন ফিরে এক দৌড়। কে দেখে মাহফুজ স্যারকে? রাফসান হাসছে মন খুলে। সামান্য এতটুকুতে ভয়ে পালিয়েছে স্যার, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বাসায় এসে নিজের ময়লা কাপড়গুলো খুলে আয়নার সামনে দাঁড়ায় সে। বুকের উপর একটা বুলেটের আঘাত। ধারালো তালোয়ারের আঘাতে বুকের বাঁ পাশটা এক গভীর ক্ষত। সাদা শার্টের আড়াল করে মুহূর্তেই সে ক্ষত। বাবরি চুলগুলো এলোমেলো হয়ে আছে। দাড়ি গোপ জট বেঁধে গেছে। ফ্যানের বাতাসে কাজ হয় না। ছাদে চলে যায় সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে থাকে সেখানে। উত্তপ্ত ছাদে ঝলসানো গরম পিঠ চামড়া পুড়িয়ে ফেলেছে। তাতে তার কিছুই মনে হচ্ছে না। এ তো রোজকার কাজ, অভ্যাসে পরিণত হয়েছে। বাস রাপুর কোনো খোঁজ মেলেনি আজও। এদিকে ব্ল্যাক ড্রাগন তাদের প্রধান অস্ত্রটাকে হারিয়ে বেসামাল হয়েছে ক্রমশই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবির।
নাইট বাজারের প্রধান গ্যাংস্টার। গত 17 বছর ধরে ব্ল্যাক ড্রাগনকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যায় সেটা তাদের কে বুঝাবে। সিগারেটে টান দিয়ে আবির বলল, যে করে হোক আমার রাফুর দেহ থেকে আলাদা মুন্ডু চাই। যে এনে দিতে পারবি তাকে পুরো একটা শহর দিয়ে দিব। গভীর প্রশ্ন। আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে পাশ থেকে আলিফ বলে, অগ্নিদৃষ্টিতে তাকায় আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে, ভালো আইডিয়া। তোর আলিফের বলা কাজ অনুযায়ী সন্তান শুরু করে দে। দেখি বেটা রাফু কতদিন গর্তে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইমা। খোপায় বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশ হয়ে আছে, অন্য পাশে ছোট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহেরই আকর্ষণ ওই ড্রাগন। তার পথ আটকায় গোটা 10 ছেলে, বেস্ট সিরিয়াল কিলার সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়ায় সাইমা। সামনে থাকা ছেলেদের মধ্যে একজন বলে ওঠে, চমকে ওঠে সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পেছন ফিরে দৌড়ে পালানোর জায়গা নেই, ঘেরাও করে ফেলেছে তারা। তবুও সে পালানোর চেষ্টা করে বিতা হয়ে পড়ে আছে পিচডালা রাস্তায়। গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ বেয়ে চলেছে রক্তের স্রোত। হেলমেটটা পড়ে আছে রাস্তার এক পাশে। ওদের মধ্যে দুজন ওর হাত ধরে আছে, আর একজন বুকের কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। হঠাৎ থমকে যায় সময়। মিউর বুকের উপর ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মিউর শরীরের উপর। 10 জন সিরিয়াল কিলার তাকিয়ে আছে সামনে। তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক যুবক। লাল রক্তে ভেজা সেই তলোয়ার। মিউ হাসছে, রক্ত মেখে গেছে ওর সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করে বলে, আলিফ মিউর মুখ বরাবর একটা লাথি মেরে দাঁড়ায় রাফুর সামনে। কালো রেইনকোট শরীরে জড়ানো তার, বড় বড় চুলের মাঝে কালো কাপড়ে বাঁধা তার মুখ। দমকা হাওয়ায় জড়িয়ে গেছে এই শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার, একই সামনে দাঁড়িয়ে রাফু। নিস্তব্ধতা ছেয়ে গেছে, ঘোর অন্ধকার নেমে আসে। যতক্ষণ সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে ততক্ষণে সামনে 2 ফুট স্তূপ কাটা লাশের উপর দাঁড়িয়ে রাফু, হাতে আলিফের কাটা মাথা। মিউ নিজের ঠোঁট মুছে বসে রাফুর সামনে। এক হাঁটু পিচঢালা রাস্তায় অন্য হাঁটুতে ভর করে মাথা নিচু করে আছে। হঠাৎ করে রাফু মিউর চুল ধরে টেনে তুলে পাশের দেওয়ালে ঠেকিয়ে তলোয়ারটা ওর বুকের আধা ইঞ্চি ঠেকিয়ে বলল, রাফু। ওরা কারা ছিল? রাফুর চোখে অগ্নিদাহ জ্বলছে, বুকে ব্যথায় কাতর মিউর আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নামমাত্রই শুনেছে। রাফু এক আতঙ্ক। হঠাৎ সে আতঙ্কের মৃত্যু হয়। দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। চোখে জল গড়িয়ে পড়ছে মিউর। রাফু আবার বলল, সেদিন রাতে কারা ছিল? সেদিন রাতে আমার ভালোবাসার উপর কে বা কারা হামলা করেছিল? আমি জানি তারা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং ট্রেনিং দেখেই বুঝতে পারি ওরা ব্ল্যাক ড্রাগনের কেউ। কিন্তু কে বা কারা আমার উপরে অচেতন অবস্থায় হামলা করেছে, তাদের মাঝে একজনের হাতের কাটা অংশ আমার কাছে রয়েছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো। ভিতরে কেউ এটা ধামাচাপা দিতে চাচ্ছে। রিফাত কোথায় এখন?
রাফু তলোয়ার মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলে মিউর বুকে, ক্ষত শরীরে বসে পড়ে সেখানেই। রাফু ধোয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকার হেডলাইন, আগন্ত এই শহরে মৃত্যুর খোঁজ। লাশের পাহাড় রাতের অন্ধকারে। আবিরের টেবিলের উপর খবরের কাগজ পড়ে আছে। আলিফ সহ আরো 10 জন সিরিয়াল কিলারের লাশের ছবি স্পষ্ট। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। অন্তু মাথা উঁচু করে বলল, বস, আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু ওদের মৃত্যু কি কোনো পুলিশের হাতে হয়েছে? না বস, মনে হয় না বস। একটা মেয়ে হয়ে 10 জন বেস্ট কিলারের সাথে পেরে ওঠার কথা না। তাহলে কি ওই এজেন্টের হাতে? তাহলে কাজটা রাফুরই হবে। আলিফ মারা গেছে ঠিকই, কিন্তু মারার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এই শহরে আছে কোথাও ঘাপটি মেরে। উত্তরা থানায় লাশগুলো রিপোর্ট করা হয়। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো ক্লু ছেড়ে যায়নি এখানে। সব কয়টি লাশে থেকে দেহের অংশ বিশেষ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, কয়েকজন হতে পারে। কিন্তু কেন এমন হয়েছে? কোনো গ্যাংওয়ার নয় তো? তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সব ইন্সপেক্টর হুমায়ুন কবির। কেসটা ঘেটে দেখতে হবে। পার্সোনাল বাইকটা নিয়ে বাহির হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি পুলিশের নজরদারিতে আছে। চারপাশে কেউ আসতে যেতে পারছে না। হুমায়ুন স্যার সেখানে পৌঁছে ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ। একটু দূরেই এটিএম বুথ। সিসি ক্যামেরার দ্বারা বুথের চারপাশে নজরদারি করা হয়। সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুন কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানার ফিরে গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজটা প্লে করে। সম্পূর্ণ ফুটেজ মিউর চেহারা অস্পষ্ট দেখা যায়নি। রাফুর চেহারায় কালো কাপড়ে বাঁধা, কিন্তু আলিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেকেই চিনতে পেরেছে। তারা বলে উঠল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যে আছে। ক্রিমিনাল রেকর্ডে তাদের অনেক ফাইলে ধুলো জমে গেছে প্রমাণের অভাবে। হুমায়ুন কবির ভাবনায় ভেসে যায় প্রশ্ন তুলে, এরা যদি টপ সিরিয়াল কিলারদের মধ্যে থাকে তাহলে এদের যে একাই খুন করেছে তার লেভেল কতটুকু? চিন্তার বিষয়। যে করেই হোক এই কিলারকে বের করতে হবে। প্রথমে মেয়েটাকে খুঁজতে হবে কি বলেছে তার কাছে। এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রধান গেট থেকে। সিয়াম তার বন্ধুরা ক্যাম্পাসের এক পাশে বসে এক মেয়েকে র্যাগিং করছে। ওড়না নিয়ে নিয়েছে তার, নাচতে বলেছে একটা বাজে গানে। মেয়েটাও মনে হয় তত সুবিধার নয়, ওই টাইপেরই মেয়ে। চোখে কোনো ভয় নেই, নেই লজ্জা। তাদের ইশারায় নাচছে। মাথা নিচু করে কেটে পড়ে সেখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহফুজ রহমান। হ্যালো ইয়াংম্যান। হ্যালো, কেমন আছো তুমি? বিষাদে জর্জরিত। তা এই বিষাদের কারণটা কি জানতে পারি? স্যার, আপনার মেয়ের সাথে কি আমার বিয়ে দিবেন নাকি? ইম্পসিবল। তাহলে এত পার্সোনাল প্রশ্ন জানতে চেয়ে লাভ নাই। তুমি তো দেখছি স্যারের কথা মুখ থেকে টেনে নিয়ে রাফুকে বললো। থাক, সংসার করতে হবে না। ইডিয়েট। জন্মগত স্যার। অসভ্য। স্যার, রক্তে মিশে আছে। দাঁতের দাঁত কিটমিটিয়ে চলে গেল মাহফুজ স্যার। রাফসান কাঁধে ঝুলানোর ব্যাগ থেকে একটা রেড বুল নামক ড্রিঙ্কস বের করে পান করতে শুরু করে। পেছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া, আমার বান্ধবী সাইমাকে দেখেছেন কোথাও? বলে তিথি তার মোবাইলে সাইমার একটা ছবি তুলে ধরে ওর সামনে। আহ, মেয়েটার কি ফিগার মাইরি, মন চাচ্ছে বলেই তিথির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানে পিছু নিয়ে আসছিল সিয়াম। সাইমার ছবি দেখে মন্তব্যটা করে সে, ভাই, কাজটা ঠিক হচ্ছে না।
নিচু স্বরে কথাটা বলল রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক। ঠিক তখনই সিয়াম রাফসানের শার্টের কলার ধরে বলল, আমি যাই করি তাতে তোর কি বে? বলে ধাক্কা দিচ্ছে রাফসানকে। ভাই আপনার ঘরে তো মা বোন আছে, মেয়ে জাতিকে সম্মান দেন ভাই। শালা তোর কত বড় কলিজা হয়েছে, আমাকে জ্ঞান দিতে আসিস? আমি এখানে এই মুহূর্তে রেপ করব, তাতে তোর বাপের কি? কথাটা শেষ না হতে চোখে ঝাপসা দেখতে শুরু করে সিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতেই সামনে একটা দাঁত হাতে এসে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বাবরি চুলগুলো পেছনে গুছিয়ে বেঁধে ফেলেছে সে। মাটিতে পড়তে পড়তে সিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? আমার ভাইকে? কি এমন পরিচয় তোর, শুনি একটু। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কটূক্তি করা হজম করতে পারে না রাফসান। দ্য ব্ল্যাক ড্রাগনের নাম শুনেছিস? হ্যাঁ, হিসু করে দিবি তুই আমার ভাইয়ের পরিচয় জানতে পারলে। রাফসান হাঁটু কাঁপতে শুরু করে। আমতা আমতা করে বলল সে, আপনার ভাই কি গ্যাংস্টার? রিফাত। আর কিছু বলল না সিয়াম। সিয়ামের বাহিনী সিয়ামকে তুলে রাফসানের পেটে দুটো লাথি মারে সিয়াম। আমার উপর হাত তোলা হয় তাই না বলে ওর হাতে দুটো আঘাত করে আয়রন রড দিয়ে মনের তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এই অত্যাচার হজম করে চলে আসতে চাইছে রাফসান। পেছন থেকে তিতি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলায় জড়ানোর? আমি জানতাম না ওর ভাই গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টের 3য় সেমিস্টার। আমি তিথি, মার্কেটিংয়ে, সেম ব্যাচ। ওহ গুড। কি ভার্সিটিতে নতুন নাকি? এর আগে কখনো দেখিনি যাই? হ্যাঁ, মাত্র 1 মাস হলো এসেছি। চলো কোথাও বসি। দুঃখিত, আমার ক্লাস আছে। বলে চলে যায় রাফসান। আনমনে থাকে সব সময়। কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এই শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগনের সৃষ্টিকারী। সে এসব থেকে দূরে দূরেই চলছে। রাফসানের এসব ভালো লাগে না। পিতার মুখ দেখছে না কতদিন হলো। হাসপাতাল থেকে ফোন আসে তিতির কাছে। সাইমা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলল তিতি। নরম কণ্ঠে জবাব দিল সাইমা। দেখ বোন, রাতে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হাসপাতাল ভর্তি আছি। কোন হাসপাতালে বল, আসছি। ঠিকানা। সাইমা ঠিকানা বলতেই ফোন রাখে। তিতি দ্রুত চলেছে তার কাছে। রাফসানকে আজ অন্যরকম লাগছে। চুলগুলো পেছনে গোছানো, দাড়িতে জট বাঁধার মতোই সোজা হয়ে আছে। কালো ঠোঁট অন্যরকম। মাহফুজ স্যারের ক্লাস শেষ। আর লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান। মোবাইলে গেম খেলছে। গেমে ডিসকাও ডিসকাও শব্দে বিরক্তি হচ্ছে পুরো ক্লাস। বিরক্তি হয়ে মাহফুজ স্যার বলল, এই হ্যালো, ক্লাস ভালো না লাগলে বের হয়ে যাও আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতে বলতে বের হচ্ছিল রাফসান। কি যেন বুদ্ধি করে বলল, স্যার আপনার এই বোরিং ক্লাসের চাইতে আদিত্য ম্যামের ক্লাস অনেক ভালো। বলে রাফসান হাঁটা দে মাঠের দিকে। পেছনে স্যার বলছিল, এই ছেলে, এই কি বললে তুমি? রাফসান পেছন ফিরে তাকায় না, মুস্কি হাসি হাসছে। তার কাছে এগুলো ভালোই লাগে। সময় যাবে এভাবেই। হুমায়ুন কবির সে লাশের পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে ঘাটছে। কিছুই মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করে তারা। জানতে পারে নাইট বাজারে গ্যাংয়ারের লোক ছিল মৃত ব্যক্তিরা। কে মেরেছে তা অজানা। পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সাইমা হাসপাতালে বুকের ক্ষতস্থানে চেহারায় ব্যান্ডেজ করে বসে আছে। তিতি পৌঁছাতে বলল সাইমা। হঠাৎ থমকে যায় তিতি রাফু নামটা শুনে। গ্যাংয়ারে হয়ে কাজ করছে বহু বছর হয়ে গেল।
কখনো এই চেহারাটা দেখেনি, শুধু শুনেছে এর নজর যার দিকে যায় তার মৃত্যুর ভয় হৃৎপিণ্ডে কম্পন তুই আর কি জানিস? ধরে। গম্ভীর হয়ে কথাটা বলে তিথি। দেখছিস ওকে? না, দেখিনি, অন্ধকার ছিল। রাফু গ্যাং ছাড়েনি, ওকে হত্যা করার চেষ্টা করেছিল। কি বলিস এগুলো? আমি রিপাতের খোঁজ পেয়েছি, হয়তো সাইমা। কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটিতে জয়েন করেছি সে শিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গ্যাঞ্জামের সময় শিয়াম সত্যটা বলে ফেলে সবার সামনে। ও শিট! সিয়াম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছে। চল তাড়াতাড়ি। কোথায় যাব? ভার্সিটি সিয়ামের উপর বিপদ আছে নিশ্চয়ই। আর তাছাড়া বস বলছে রিফাতের খোঁজ যেন কেউ কিছুতেই না জানতে পারে, বিশেষ করে রাফু। রাফুর মাথা ঠিক নেই, আধ পাগলা হয়ে ঘুরছে। কখন কি করে বসে কেউ টেরও পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞেস করেছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার। ও তাহলে রাফু ওকে মারবে কেন? ঘাবলা আছে বস, আগে শিয়ামকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ চল। বলে ওরা রওনা হয় ভার্সিটিতে। এই শহরে মাত্র এই ভার্সিটি ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তচরদের ঘনিষ্ঠ স্বজনদের ভর্তি করানো হয় গোপনে। ভার্সিটির ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটিতে পৌঁছে সিয়ামকে পাওয়া যায়নি, তারা খুঁজছে। কেউ বলেছিল হাসপাতালে গেছে, সেখানেও পাওয়া যায়নি ওকে। তবুও সারাদিনে সিয়ামের কোনো খোঁজ মেলেনি। মধ্যরাত তখন পার্টি করে ফিরছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিতি আর সাইমা কালো জ্যাকেট গায়ে হেলমেট খুলে নামে তার সামনে। সিয়াম তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবগুলো চুপচাপ, মেয়ে দুটো লেডি বাইকার। ভাবতে স্বপ্নের মতো লাগছে ওর কাছে। ধাপ করে তিতি সিয়ামের বুকে একটা লাথি মেরে চুলগুলো ঠিক করে নিল আর বলল, এটা আমাকে বিরক্ত করার জন্য। মাটিতে পড়ে আছে সিয়াম। সাইমা সিয়ামের হাতে মুখে টেপ দিয়ে বেঁধে ফেলেছে। সিয়াম নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, পারছে না। তিতি বলল, সাইমা, ওকে এখন কোথায় নিয়ে যাবি? বস বলেছিল ওকে নিয়ে গেস্ট হাউসে রেখে আসতে। কিন্তু রেস্ট হাউস তো চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রাম যাচ্ছি। যাওয়ার জন্য সিয়ামকে তুলে সামনে তাকায়, কাউকে দেখতে পায় তারা। কালো বাইকের উপর কালো হেলমেট পরে বসে আছে কেউ। তিতি আর সাইমা মুহূর্তের মধ্যে কোমরে গুজে রাখা রিভলভার বের করে তাক করে তার দিকে। নিখুঁত নিশানা তাদের। বাইক থেকে নেমে হেলমেট খুলতে চমকে উঠে তারা। তিতি বলে উঠে, রাফসান। সাইমা তিতির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যায় অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবার বলল, শ্যামকে আমার হাতে তুলে দিয়ে কেটে যাও তোমরা, ওকে আমি দেখছি। হঠাৎ বিকট এক শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের থেতলানো মুখ। মাথার অর্ধেক থেতলিয়ে গেছে M82 স্নাইপারের বুলেটের আঘাতে। তিথি হাত পা কাঁপতে শুরু করে এমন বিভৎস অবস্থা দেখে। সাইমা তিথিকে নিয়ে দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাফসান পিচডালা রাস্তায় শুয়ে আছে, চেহারায় বিষণ্ণ ছাপ। এখন কি হবে? শেষ ভরসাটাও হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেওয়া কথা রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে ক্রমশই। কি করব এখন আমি? কথাগুলো ভাবছে রাফসান। 1000 মিটার দূরে স্নাইপারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের ওপর নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটে সিয়ামের খেল খতম। কানের ব্লুটুথ লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক, বস, সিয়ামের খেল খতম। গুড। রাফু টের পেয়েছে কি এটা তোর কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? স্নাইপার শট ছিল 1000 মিটার থেকে। ও টের পাওয়ার আগে
এখান থেকে নিরাপদ স্থানে চলে যা। তুই জানিস রাফু টের পেলে কি হবে তোর? মৃত্যুর মুখ থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস, কিন্তু বস একবার অর্ডার করে রাফুর কিল খতম করে দিই। আমার নিশানা ওর মাথায় তাক পড়া। ঘাবড়ে যায় ফোনের ওপাশে থাকা মানুষটি। হিংস্র পশুর মতো চিৎকার করে বলল, তোর মাথা খারাপ? ওর মৃত্যু হলে মনে করিস তুই আমি বেঁচে যাব? এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড় করে বলে। আশিক বুঝতে পারেনি কেন এতটা ঘাবড়ে গেছে ওর বস। নরম কণ্ঠে উত্তর দিল, জি বস, বেরিয়ে আসছি। বলে আশিক স্নাইপার গুছিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারদিকে তাকাচ্ছে, কার কাজ হতে পারে তার উপর হামলা করানোর, কিন্তু আর কোনো বুলেট আসছে না তেরে। বুক ছিঁড়ে বের হচ্ছে না আর কারো। সাইমা দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে বলল, বস কি ছিল এটা? কার সাথে শত্রুতা থাকতে পারে সিয়ামের? তোমরা যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছো, ঠিক তেমনি অন্য কেউ শেয়ালের মতো ফাঁদ পেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মনোবল। কিন্তু বস ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই, সিয়ামকে কেন মারবে ও? নিজকে বাঁচাতে মানুষ কত কিছুই না করে, নিজের গর্ভধারী মাকেও হত্যা করে মানুষ, আর এত তুচ্ছ ভাই। কিন্তু বস আপনি তো রিফাতের নাগাল থেকে দূরে সরে গেলেন, শেষ আশাটুকুও হারালেন। যেখানেই শেষ দেখো সেখানেই শেষ নয়, শেষ থেকেও শুরু হয়। বস কি করবেন এখন? তোমরা বাসায় যাও, আমার মিশন আমি শেষ করব। বলে রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় ওদের উপরে। আবিরের দলবল সামনে থেকে ধেয়ে গুলি করতে করতে আসছে। সাইমা দিদি আবারও দেওয়ালের পেছনে নিজেদের দেহ লুকিয়ে ফেলে। রাফুর ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ঢুকে যায়, লুটিয়ে পড়ে মাটিতে। অন্ধকার ধোঁয়াশা নামে রাফুর চোখ, ঝাপসা চোখে হৃদয়ে লুকানো সে চেহারা ভাসছে। মিমের অস্তিত্ব দাঁড়িয়ে আছে সামনে, চোখ বুঝে আসছিল রাফুর। আবিরের দলবল ঘিরে আছে রাফুকে, তাদের মধ্যে একজন জাকির আবিরের কাছে ফোন করে বলল, বস রাফুর খেলা শেষ, সামনেই ঘায়েল অবস্থায় পড়ে আছে। চিৎকার করে উঠল আবির। ঘায়েল না, একদম শেষ করে ফেলবো, একদম শেষ। কথাটা শেষ না হতে জাকিরের সামনে ওর সাথে দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে, লুকানোর জায়গাও খুঁজে পাচ্ছে না। যেখানে যায় সেখান থেকে বুলেট ছুটে এসেছে, বুক চিরে বের হয়ে যাচ্ছে তাদের। জাকির মাথা উপরে তাকিয়ে দেখে বিল্ডিংয়ের চারপাশে স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, মুশফিক, হাসান, রিয়াজ আরো অনেকে। শো শো করে চারপাশে 4-5টা কালো গাড়ি এসে থামে। নিজের হাতের অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। হাত দুটো পেছনের ঘাড়ে রেখে রাফু পড়ে আছে পিচঢালা রাস্তায়। রক্তের স্রোত বয়ে চলেছে সেখানে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগনের লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত, থরথর করে কাঁপছে। হারানোর ভয়, প্রিয় কাউকে হারানোর ভয়। ছায়ায় আচ্ছন্ন সে মায়াটি রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিঃশব্দে চোখ বোঝা যায় তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়ে যায় রাফুর মৃত্যুর সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, কিছু লোক বলছে রাফু এমন এক ভয় যা অন্ধকার জগৎকে কখনোই হারাবে না। হঠাৎ একদিন হাজির হবে অন্ধকারে, শুরু করে দিবে তখন অতি উল্লাস মৃত্যুর পূর্বাভাস। আসবে একদিন। প্রায় 7 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সাইমা। কালো শাড়ির মাঝে কোমরে উকি দিচ্ছে কালো তিলটা। শ্যামলা দেহের রঙের মেয়েটার চোখে অদ্ভুত এক মায়া, কাজল দিচ্ছে চোখে। পাশে বেডে শুয়ে আছে রাফু, দুজন নাচ দেখাশোনা করছে তাকে। নিরাপত্তার জন্য সাইমা আর তিতি বাসায় রাখছে রাফুকে। ডান কাঁধে বুলেটের আঘাত করায় অজ্ঞানে হারিয়ে ফেলে তৎক্ষণাৎ। মোটামুটি সুস্থ হয়ে আসছে রাফু। জাকিরকে খাইয়ে খাইয়ে
শরীরে শক্তি যোগাচ্ছে। পশুটাকে হজম করতে হলেও তাকে একটু মোটা তাজাকরণ করতে হয়। তেমন করছে জাকিরের সাথে, না হয় মেরে তৃপ্তি পাবে না রাফু। রাফুর মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের উপর। একদম নীরব। ঝড় আসার আগে যেমন স্তব্ধতা ছেয়ে যায়, তেমনই স্তব্ধতা ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাকডাউনের হাতে বন্দী। কখন তারা কোন দিক থেকে হামলা বলে সে আতঙ্কে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এমন হলে চলবে না। দলের শীর্ষ নেতাদের মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের উপর। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলে নাচদের সরিয়ে সাইমা হাতে স্যাভলন ভেজানো কাপড় দিয়ে রাফুর শুকনো ক্ষতগুলোর উপর মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীর। একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুছে দিচ্ছিল ওর ক্ষতস্থান। চুলগুলো বারবার রাফুর মুখে আসছিল। বিরক্ত হচ্ছে ও বারবার। দরজা ঠেলে রুমে আসছে তিতি। হালকা ফর্সা দেহে টপস আর টাইট গেঞ্জি পরে আছে। গলার কাছ থেকে হালকা নিচে বুকের উপরে তিলটা নজর কাড়ে রাফু। হা করে তাকিয়ে থাকে ওর দিকে। শুকনো ঠোঁটে কতদিন বৃষ্টি নামেনি সেটা গুনতে চেষ্টা করছিল রাফু। আধশোয়া হয়ে রাফু বলল, তোমাকে সুন্দর মানিয়েছে তিথি। থ্যাংক ইউ বস। যত সব নষ্ট আমি। বলে মুখ ভেঙিয়ে চলে গেল সাইমা। কথাটা আসতে বললেও রাফুর কাঠ পর্যন্ত পৌঁছায়। কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পরে রাফু বলল, কি করছো এখন? কিছু না বস, এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করছে। না মানে এই আর কি, দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করছো দেখি? বস কি যে বলেন না, দেখাশোনা কিভাবে করে তা কি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখার যখন এতই শখ, দেখিয়ে দিচ্ছি। দেখে বলে ফিটিং গেঞ্জিটা উপরে উঠিয়ে পেছন থেকে CZ-75 SP-01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে রাফু বলে উঠে, হেই CPA 75 মাই ফেভারিট আওয়ান। ট্রিগার টিপতেই ধাই ধাই করে দুটো শব্দ। নিস্তব্ধ চারিদিকে। মুচকি হাসি দিয়ে বলে তিথি, এমন দেখাশোনা করি। তিথি নরম কোমরে হাত দিয়ে বুকের উপর নিয়ে নেয় রাফু। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, এতটা হিংসুতা কোমল মেয়েদের হাতে মানায় না। হিংস্র কারোর সাথে থাকলে নিজেকে একটু কঠোর বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংসা মনে হলো? এত কাছ থেকে দুটো বুলেটের শব্দ চোখের পলকও পড়েনি যার, তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এবুকে আর কত বুলেটের আঘাত সহ্য করতে হবে বলতে পারো? দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মৃত্যুকে আর ভয় হয় না যতটা ভয় হয় আপন মানুষগুলোকে হারিয়ে। বলে ক্লান্ত নিঃশ্বাস ফেলে রাফু। গভীর ক্ষত সৃষ্টি যে হৃদয়ে তা বহন করছে কাউকে না জানিয়ে। তিথি মেয়েটার শরীরে ঠিক তারই মতোই সুবাস। মুখটা তার কানের পাশে নিয়ে মন ভরে নিঃশ্বাস ভিতরে নিতেই চেড়ে উঠছে বুকের মাঝে। দুহাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা সরে দেয় তিথিকে। বুকটা জ্বলছে রাফুর ধাউ ধাউ করে। চোখের কোণে জল জমছে। নরম ঠোঁট থরথর করে কাঁপছে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেছে ভিতরে। ধাউ ধাউ করে জ্বলছে কিছু। ধুক ধুক করে শব্দ হচ্ছে ভিতরে। তিতির ঠোঁট রাফুর বিষাক্ত ঠোঁটে একাকার। সমস্ত শরীরের রিল্যাক্স মুডে চলে আসছে আস্তে আস্তে করে। নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে যায় তিথি। রাফুর নিস্তব্ধ। জি বস। একটা আকিস বিড়ি আর ব্যানসনের প্যাকেট একটা। জি বস। আকিস বিড়ি। অবাক হওয়ার মতো হাঁ করে আছে দিদি। রাফসান বলল, দুনিয়াতে সবকিছু স্বাদ একটু একটু করে নিতে হয়,
তবে আকিস বিড়ির স্পেশাল কি জানো? না বস। এটা ধোয়া নিলে বুক ছিঁড়ে যায়, যা দামি ব্র্যান্ডে পাওয়া যায় না। কিন্তু বস, আমি কোনো কিন্তু শুনতে চাই না তিথি, আমার লাগবে এটাই সমাপ্তি। তিথি আর কোনো কথা বলে না, চলে গেছে রাফুর রুম থেকে। নাক দুটোকেও বাহির করে দেয় রাফু। দেহে জড়ানো নীল রঙের একটা কাপড়ের মতো কিছু, তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশটা বড় একটা ক্ষত, ছুরির আঘাতে সে ক্ষতের সৃষ্টি। বুলেটের দাগটাও রয়েছে তার পাশে। বুকে হাত রেখে ভাবছে তার কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট সংসার বাঁধবে। ছোট্ট তুফান এসে তছনছ করে চলে গেছে, নিয়ে গেছে রাত জাগা স্বপ্ন। যে স্বপ্নের প্রতিশোধে আগুন নিয়ে বেঁচে আছে রাফু। নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে তখন এক বর্ষার সকালে রাফু সিগারেট শেষ। বাহিরে তুমুল বৃষ্টি, বাসায় ছাতাও নেই। বাহির থেকে কাউকে নিয়ে আসতে বলবে তারও কোনো উপায় নেই। 3 কোয়ার্টার প্যান্টের সাথে সাদা একটা গেঞ্জি পরে বাহির হয় বৃষ্টির মাঝে। দোকানগুলো প্রায় বন্ধ, ঝাঁপ ফেলে রেখে অনেক দোকানগুলোতে। টং দোকানে কোণঠাসা মানুষের ভিড় ঠেলে রাফু সিগারেট নিচ্ছিল। ঠিক সেই সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাক বেচা, চুলের দুষ্ট কিছু চুল লেপ্টে আছে গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুপ টুপ বৃষ্টি বাতাসে থমকে গেছে। চারপাশে মানুষগুলো স্তব্ধ। মিমের গালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গাল সরিয়ে নেয় মিম। নাক হকচকিয়ে কেমন যেন করলো মিম। অবশ্যই করারই কথা, জানা নেই চেনা নেই, হঠাৎ এমন করা অসহ্যকর। ভয়ে তখন মিম কিছু বলতে পারেনি। রাফু তখনও হা করে তাকিয়ে আছে মিমের দিকে। দোকানদার মামাকে বলছে, মামা এত সুন্দর জিনিস দোকানে রাখছো কখন থেকে? মামা কিছুই বুঝতে না পেরে বলল, মামা তুমি তো রাখো না এত সুন্দর জিনিস দোকানে, নজর রাখো মামা, জিনিস যেন অন্য কারো না হয়ে যায়। মামা মাথায় কিছু ঢুকছে না। মামা আবার বলল, তুমি চিনবা না মামা, যার বোঝার সেই বুঝবে। রাফু ওই প্রথম মিমের নাম শুনছে। ধুক করে উঠেছে ওর মনে। মিম মামার দিকে তাকিয়ে বলে, ওই মামা, তোমাকে বলছি আমার নাম না বলতে। যত সব এসব মাস্তান টাস্তান যেন আমার দিকে না তাকায়। বলে মিম বেরিয়ে গেলে দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতিটি ফোঁটা ওকে ছুঁয়ে যাচ্ছে। হিংসে হচ্ছে রাফুর। এলাকার সবাই জানে রাফু ছোটোখাটো মাস্তান। পাড়ায় এসে আড্ডাবাজি এটা নিত্যদিনের কাজ। সে সুবাদে তাকে চেনে মিম। রাফু নামে যে পুরো অন্ধকার জগৎ কাঁপে সে কথা সবার অজানা। মামা সিগারেট টাকাটা পরে নিও। বলে রাফু বেরিয়ে পড়ে মিমের পিছে পিছে। বৃষ্টির ঝুমঝুম শব্দ, মেঘের গর্জনে নিস্তব্ধ শহর। এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো শব্দ ছাড়াই, শীতে কাঁপছে। রাফু ওর সামনে দাঁড়িয়ে পথ আটকায় ওর। এই যে কথা কানে যাচ্ছে না বলে মিম বাহু ধরে ঝাঁকুনি দেয় রাফু। থরথর করে ঠোঁট কাঁপছে ওর। শরীরে সাদা জামাটা ভিজে দেহের সাথে মিশে গেছে মিমের। নিশ্চয়ই জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ছেলেটার কাছ থেকে ছাতাটা নিয়ে মিমের মাথায় ধরে রাফু। নরম কণ্ঠে বলে মিমের হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে ছেলেটার কাঁধে হাত রেখে ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারছে না ছেলেটা কেমন, দ্বিধায় পড়ে যায় সে। সন্ধ্যায় বৃষ্টি থামে। রাফু টং দোকানের মামার কাছ থেকে মিমের ঠিকানাটা পায়। সে অনুযায়ী পৌঁছে যায় সেখানে। তখন পূর্বাকাশে অন্ধকার নেমে আসছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রাফুর। তবুও মিমদের বাসার ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। পাড়ার ছেলেপুলে বলছে মেয়েটা রোজ সন্ধ্যায় ছাদে আসে। সন্ধ্যার তারার দিকে তাকিয়ে থাকে আনমনে, কি যেন খোঁজে সব সময়।
রাফু তাকিয়ে আছে সন্ধ্যার তারার দিকে। হঠাৎ মিম পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন ওইদিকে? মিমের কথা শুনে তাকায় রাফু তার দিকে। কিছু বলছে না রাফু। মিম আবার বলছে, কতক্ষণ হলো এসেছেন? এই তো অনেকক্ষণ হলো। কেন এসেছেন এখানে? আর কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। মিম আর কথা বলছে না। কেন যেন সব কিছু হঠাৎ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। রাফু নিচু স্বরে বলল, খুব তাড়াতাড়ি করে ফেলেছি কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায়, সেটা জানেন না? একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন সব মিলে। আচ্ছা তাহলে আমি আসি। বলে রাফু পিছু ফিরে। মিম থমকে। একটু অপেক্ষা করবেন, আমি তারা দেখার কথা বলছি। একটু নয়, সারা জীবন অপেক্ষা করব তোমায় একটু দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্র সৃষ্টি হয়েছে, যা আমার আকাশের তারা হয়ে থাকবে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না আমার। ঠিক তখনই মিম রাফুর গালে হাত দেয়। পুড়ে যাচ্ছে হাত, জ্বর বেঁধেছে বেশ করে। মিম সে কি অগ্নিদৃষ্টিতে তাকানো। রাফু ভয়ে তার ঠোঁট মিমের ঠোঁটে এক করে ফেলে। থমকে যায় সময়, গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠক ঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাহিরে বের হয়ে তিথির দিকে তাকিয়ে বলে রাফু, এনেছো? হ্যাঁ। বলে রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো আকিস বিড়ি। রাফু একটা আনতেই বলেছিল, দুটোতে ভালোই হবে। ছোট প্যান্ট পরা ছিল রাফু, তার উপরে জিন্স আর টি শার্ট পরে। তিথি CZ-75 পিস্তলটা রিলোড করে কোমরে গুজে বাহির হয়। তিথি বলছিল, কোথায় যাচ্ছেন বস? কাউকে উপরে পাঠাতে। আসবো বস? না, আমি একাই যাব। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে, নিচে নেমে গাড়িতে উঠে বলল, সেক্টর 5-এ চলো। সেক্টর 5-এ জাকিরকে রাখা হয়েছে। জাকিরের মৃত্যুর সময় হয়ে এসেছে, দুর্বল লাগছে শরীর, তবুও এখন থেকেই শুরু। শেষটা কখন হয় রাফুর নিয়তি। তখন অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে। রিসিভ করতে শুনতে পায় রাফু, তোর মাল দুটো সেই জিনিস আপু, বাসায় একা রেখে খুনের নেশায় বেরিয়েছিস। যা, খুন করে আই, আমি আয়েশ করি একটু। আর শুনে রাখ, জাকিরের শরীরে ছিটে ফেটেও ক্ষতি হলে তোর জিনিস দুটো শেষ। তিথির লাশ পাবি যদি জাকিরে কিছু হয়। আর সুন্দরী সাইমার লাশটা না হয় পরেই নিস, আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কি আমি জানি না, ওদের দুজনকে কিছু করবে না, এটা আমার ওয়ার্নিং। তুই রাকিবকে একদম সুস্থ রাখবি। বলে ফোন রেখে দেয় রাফু। টেনশনে চোখ বুজে যায় তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে রাফু। বস, অসময়ে? কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠে রাফু কাঁপছে। দুর্বল শরীরে দুটো মেয়ের জীবন বন্দী এখন ওর ডিসিশনে। বস, আপনার কণ্ঠ কাঁপছে, কোনো সমস্যা? 8 ঘন্টার মধ্যে আমার 200 লোক চাই। স্নাইপার SK-47, যা পারিস তাই নিয়ে তৈরি থাক, আমি ফোন করব তোকে। আচ্ছা বস। বলে ফোন রাখে আব্দুল্লাহ। রাফুর শরীরে ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেক্টর নাম্বার 5-এ এসে একটা বদ্ধ রুমে ঢুকে রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ মেটাতে জাকিরের কাছে পৌঁছে বারবার এক আঘাত। পেছনে ছিটকে পড়ে সে, ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাফু ওর হাত বেঁধে গলায় পিস্তল ঠেকিয়ে নিয়ে চলেছে অপরিচিত মানুষের পাঠানো ঠিকানায়। শহরের বাহিরে খোলা মাঠ, পাশে ছোট্ট ছোট্ট কয়েকটি পাহাড়ের মতো ময়লা স্তূপ। সেখানেই জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোনো রকম দেরি না করে সেখানে পৌঁছে যায়। হাতে গোনা 25 থেকে 35 জন বেস্ট কিলার চারপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ি থেকে নামায় রাফু। সামনে হৃদয়। তিথির চুল মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সময় কোথায়? একজনের বদলে আরেকজনই যথেষ্ট।
দ্বিতীয় জনের শাড়ি খুলেছিলাম, শাড়ি একটু বেশি হয়েছিল তাই মেরে দিচ্ছি। বলে পেছন দিকে পিস্তল তাক করে সাইমার লাশ দেখায় হৃদয়। তিতির চোখে বৃষ্টি ঝরছে, রাফুর দৃষ্টি অন্ধ হয়েছে। সাইমার দিকে তাকাতে কষ্ট হচ্ছে ওর। যাকে শেষ সুযোগ হাত খুলে রাফুর পিস্তলটা নিয়ে দূরে সরে আসছে। সবাই হা হা করে হাসছে। রাফুর সন্দেহ ঠিক ছিল, ওরা রাফুকে শহরের বাইরে কেন রেখেছে। রাফু নামক আতঙ্ক থেকে মুক্তি পেতে আনন্দে হাসছে তারা। আনন্দের জয় নিশ্চিত ভেবে নিয়েছে। হৃদয় বলে উঠে, কোনো শেষ ইচ্ছা? চুপ হয়ে আছে রাফু। ভেতরটা দুমড়ে মুচড়ে আসছে ওর। রাফুর চোখ রাখতে পারে না সাইমার দিকে। অজান্তে চোখে জল গড়িয়ে পড়ে। শরীরের শার্টটি খুলে সাইমার শরীরে ঢেকে দেয় রাফু। রক্ত জমাট চোখে তাকায় হৃদয়ের দিকে। ওমা, ছেলে রাগ হচ্ছে বলে হো হো করে হাসে তারা। তিতির চুল ছেড়ে দিয়ে রাফুর দিকে পিস্তল ঠেকায় হৃদয়। আলবিদা মোর দোস্ত। চারদিকে বাতাস ভারী হচ্ছে। রাফুর চোখ নিচের দিকে তাকিয়ে আছে। শ্যামলা দেহে বাতাসের ধুলোগুলো জমে যাচ্ছে। হালকা ঝড় সৃষ্টি হয়েছে মুহূর্তে। চারদিকে বাতাসে অন্ধকার হয়ে আসছে। শো শো শব্দ। ওরা চারদিকে তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। মাথায় রুমাল বাঁধা, হাতে ক্রুজ ইউএমপি মডেলের সাব মেশিন গান, পেছনে চোখ ধাঁধানো সৈন্যদল চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ ওরা সবাই। রাফু দাঁতে দাঁত মিশিয়ে হাসি দেখে থমকে যায় হৃদয়। হৃদয়ের সাথে থাকা বেস্ট কিলার ইঁদুরের মতো গুছিয়ে গেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে রাফুর কাছে। নাক বরাবর ধেয়ে করে এক ঘুষি। নিয়ন্ত্রণ না রাখতে পেরে মাটিতে পড়ে যায় হৃদয়। তিতি কান্না কণ্ঠে বলে উঠে, রাফু আর সাইমার মৃতদেহের সাথে। আর কিছু বলতে পারে না তিতি। হাউ মাউ করে কাঁদতে থাকে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল সাইমা। তাদের আপন বলতে কেউ ছিল না। দুজন দুজনের সব কিছুই ছিল। রাফু ভাবতেও ঘৃণা ধরে গেছে সামনে পড়ে থাকা হৃদয়ের প্রতি। আব্দুল্লার হাত থেকে অস্ত্রটা নিয়ে রাফু তাক করে হৃদয়ের দিকে। হাত জোর করে জীবন ভিক্ষা চাচ্ছে হৃদয়। রাফুর অন্তরে এদের প্রতি মায়া নেই। ট্রিগারে চাপ দিয়ে রেখে দিয়েছে রাফু। দেহ থেকে পুরুষাঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মাঝে গর্তের সৃষ্টি। পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে। তীব্র রাগে 2 ম্যাগাজিন বুলেট আরো শেষ করে ওর দেহে। শালা মানুষের মতোই রক্ত তোর। বলে অস্ত্রটা আব্দুল্লার কাছে দিয়ে সাইমার শরীরে আরো কিছু কাপড় জড়িয়ে চলে যায় রাফু। আব্দুল্লাহ বাকি 40 জনকে গাড়িতে তোলে। 5টা গাড়ি বাহির থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় সবগুলো গাড়িতে। শত্রুর ক্ষমা নেই বিলাক ডোগানের কাছে। কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে মাত্র মাটি দেওয়া কবর থেকে। বাঁশের ঘেরাও দিয়ে কবরটা ঘেরাও করে দিয়েছে। হাঁটু গেড়ে বসে আছে রাফু। পাশে আরেকটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুন করে তার চোখেও পানি ঝরে। পাশে এসে দাঁড়ায় তিথি। হাউ মাউ করে কাঁদছে রাফু। জীবনে দ্বিতীয় কোনো নারীর মৃত্যু নিজেকে দায়ী করছে সে। মাকে হারিয়ে আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে যায় রাফু। শুয়ে যায় পাশে কবরের পাশে। আজ থেকে অনেক দিন আগের কথা। সেদিন সন্ধ্যায় আবার বৃষ্টি নামে। মেঘের গর্জনে দুজন আলাদা হয়ে আজকে বাসায় যান, শরীরে জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলে মিম যখন ছাদ ছেড়ে যাবে তখনই আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। রাফু দাঁড়িয়ে আছে। ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খোলে রাফুর সামনে এক সাদা অ্যাপ্রন পরা ডাক্তার দেখে। পাশে আরও কয়েকটি বেডে কিছু মানুষ শুয়ে আছে। এতক্ষণ সে বুঝলো হাসপাতালে আছে। কিছু না বলে উঠে বসলো রাফু। ডক্টর সাবিনা বলল, কেমন আছেন মিস্টার এখন? ভালো থাকলে কি আর এখানে দেখতেন নাকি? ডক্টর সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে আছে রাফুর মুখের দিকে। আশা করেনি এমন উত্তর মিলবে একজন রোগীর কাছ থেকে। বেশি ইন্টারেস্টিং মনে হলো তাকে। সেই বলল, বর্তমানে শরীরের কি এখন দুর্বল অনুভব হচ্ছে? চোখ খুললাম কেবল, অনুভূতি হওয়ার জন্য সময় তো দিবেন।
গলায় নিঃশ্বাস আটকে গেছে সাবিনার। খুক খুক করে কাশি দিয়ে উঠল সে। আচ্ছা ঠিক আছে, সময় নিন। বলে যখন ডক্টর সাবিনা অন্য জায়গায় যাবে বলে পেছন ফিরে রাফু তখন বলে, ম্যাডাম একটা সিগারেট হবে, গালটা শুকিয়ে গেছে। কি, আপনি কি পাগল? অবাক হওয়ার মতো পেছন ফিরে তাকিয়ে কথাটা বলল সাবিনা। চেহারায় মুচকি হাসির সাথে অবাক হওয়ার রিয়াকশন। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল, তখনই ডক্টর সাবিনা নার্সদের হাতে ওষুধের থলে থেকে সিজার নিয়ে রাফুর দিকে এগিয়ে বলল, খবরদার এখান থেকে উঠে যাওয়ার চিন্তা ভাবলেও পেট ফুটো করে দেব, তারপরে অপারেশন করে একটা কিডনি বের করে নিব। এখানে বসেন। ডক্টরের এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে গেছে রাফু। মনে মনে বলল রাফু, শালি ডাক্তার নয় যেন ডাকাত। কিছু বলেন মিস্টার? না না, আপনাকে কিছু বলিনি। আপনার মতন এত সুন্দরী নার্স মানুষকে কিছু করতে পারে? গুড, মিম নিয়ে আসছিল আপনাকে, বোন হয় আমার, সাবধান। আচ্ছা তাইলে কি বাথরুম ইউজ করতে পারবো না? ডক্টর সাবিনা কিছু বলল না। রাফু বেড ছেড়ে উঠে বাথরুমে ঢুকে আব্দুল্লাহকে ফোনে বলল, ভাই বাঁচা আমারে, ভাই বাঁচা। কি হয়েছে ভাই, কোথায় আপনি? বলিস না ভাই, এই যে মহল্লার পাশে একটা হাসপাতাল আছে না, কি যেন নাম ভুলে গেছি, ওই হাসপাতালে আমি বাথরুমে বন্দি আছি, ভাই বাঁচা। আরে বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রাখছে নাকি? আরে মিম না, ওর ডাকু বোন। ওয়েট, তুই মিমের কথা জানলি কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালের নিচেই আছি, আসছি আপনার কাছে। রাফু আর কথা বাড়ালো না, ফোন রেখে বাহিরে এসে বেডে বসে পড়েছে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে। হাই ভাই, কেমন আছেন এখন? হাতে ফল নিয়ে হাজির আব্দুল্লাহ, সাথে রিফাত, আবিদ, রিয়াজ। তোর মাথা ফাটিয়ে ফেলবো শালা, ভালো থাকলে কি আর হাসপাতালে বেডে বসে থাকি আমি? সেটাও কথা। সিগারেট দে। ভাই এটা হাসপাতাল, এখানে সিগারেট নিষেধ। ও এখন বল, তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে এই হাসপাতালে, তা তুই কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে 2 দিন, এই 2 দিন বেহুশ পড়েছিলে এখানে। তো তাতে কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে আসছে খেয়াল আছে? হ্যাঁ, মিম নিয়ে আসছে। সেই মিমই খবর দিয়েছে আমাদের। তোমার মোবাইলের প্রথম ডায়াল কলে আমার নাম্বারই ছিল, সেখান থেকে। ও ভালো, এখন এখান থেকে মুক্ত কর আমাকে জলদি। এত তাড়াহুড়ো করলে চলে না বস, তোমার শরীরও ঠিক নেই। এখন বলছো যাবে যাবে, পরে যদি আবার অসুস্থ হও তখন কে দেখবে? তোর দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি দেখি কে ঠিক আছে। ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবার বলল, শরীর কেমন লাগছে এখন? এই তো সুস্থ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাইরে নিতে পারো মিম? দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে 2 দিন এখানে, সম্পূর্ণ সুস্থ হলে পরে যেতে পারবে। রাফু দ্বিতীয় কোনো কথা বাড়ায় না। মিম জুস নিয়ে আসছে, সেটাই খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখেও দেয়নি সে। আজ নাক বন্ধ করে এক টানে খেয়ে ফেলেছে পুরো গ্লাস। আব্দুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগৎ যার নামে আতঙ্কিত, সে একটা মেয়ের সামনে বেড়াল। না জানে মেয়েটা কত বড় আতঙ্ক। আব্দুল্লাহ, উফ, মাথায় যা চলছে তা মোটেও নয়। রাফুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায় তার বেহুদা খেয়াল থেকে। সব সময় রাফু ভাবছে এখান থেকে কখন পালানো যাবে সেটা। রাফু জুস খাওয়া শেষ হলে মিম বলল, আচ্ছা আমি আসছি তাহলে। মাথা নাড়িয়ে সম্মতি জানালো মিম, চলে যায় ওখান থেকে। আব্দুল্লাহ হাসপাতালের সমস্ত খরচ মিটিয়ে আসতে দেখে রাফু বেড়ে নেই। রিফাত বলল,
আব্দুল্লাহ সবাইকে নিয়ে বাইরে চলে আসছে। এখন থেকে আর কোনো কাজ নেই। টং দোকানের সামনে বসে সিগারেট মুখে দিয়ে বসে আছে রাফু। রিফাত রাফুর পিছে গিয়ে বলল, আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমদের ছাদে দাঁড়িয়ে। ব্যবসায়ের কাজে সব সময় বাহিরে থাকতে হয়। মা গেছে নানুর বাড়ি, সম্পূর্ণ বাসা ফাঁকা। ছাদে রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চুপ চাঁদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেও পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদের কি হবে? চাঁদের প্রেম তো মেঘের সাথে, মান অভিমান হয় তাদের। তাই দেখো না, মাঝে মাঝে চাঁদ কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে। অমাবস্যার রাতে চাঁদের দেখা মিলে না, সেদিন তারা লজ্জায় এক হয়। এগুলো তো কোনো কথা না। হ্যাঁ, এগুলোই কথা। আমি নিয়ে আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পায় নাকি? আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ আমি পাগল, চোখ বোঝো তুমি। মিম কথা বাড়ায় না আর। দুই হাতে নিজের চোখ আড়াল করে কাচের তৈরি কৃত্রিম চাঁদ জল করে চলেছে। মিমের চোখ খুলে দেখে কাচের চাঁদ। মন খারাপ হয় তার। রাফুর কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, কিছু কিছু জিনিস তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তার অবমাননা করা হয়, তার সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি চাঁদের সৌন্দর্য আকাশেই দেখতে চাই, প্রতিদিন দেখতে হবে না চাঁদ। যেদিন চাঁদ তার নিজস্ব রূপ আমাকে উৎসর্গ করবে, সেদিনই দেখব। ভালোবাসার রোজ চাঁদ দেখায় না মিস্টার মাস্তান। একে অপরকে সম্মান করার মাঝেই ভালোবাসা থাকে। রাফু কিছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিতে চাইছিল, পারেনি। মিম নিজেকে শক্ত করে বলল, সম্পর্কে ভালোবাসা খোঁজো না, মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে। মিম মন খারাপ করে। রাফু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চলে যাবার দিকে। ফেরানোর জন্য ডাক দেবার ক্ষমতাও নেই। বসেছিল সারা রাত মিমের বাসার ছাদে। সকালে সূর্যের প্রথম রশ্মি রাফুর ঘুমের ব্যাঘাত ঘটায়। চোখ কসলাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতে চায়ের দোকানে আড্ডা। মিম কলেজে যাওয়ার জন্য প্রতিদিন ওখান থেকেই ঘুরে যেত রাফুর নজর কাড়ার জন্য। কখনো ফিরেও তাকায়নি রাফু। হঠাৎ মনে বেঁধে গেল মিম। মায়া বড় অদ্ভুত জিনিস। কারো প্রতি যদি একবার হয়ে যায় সে বরবাদ হয়ে যাবে, তবুও মায়া কাটিয়ে উঠতে পারবে না। আজকাল রাফুও মিমের পিছনে কলেজ পর্যন্ত। প্রতিদিনের মতোই মিম ফিরছিল কলেজ থেকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সোহান বন্ধুদের সাথে। স্তব্ধ রাস্তার চোখ যতদূর যায় সম্পূর্ণ জনমানবহীন। শিয়ালের মতো পিছনে সোহান। ভয়ে মিম হাত কাঁপছে। জোরে জোরে হাঁটতে শুরু করে। কিছু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে। দাঁত বের করে হাসছে বাকি বন্ধুগুলো। সোহানের হাতে মুঠোয় মিম চুলগুলো ধরে আছে। এক হাত দিয়ে গালে স্পর্শ করছে বারবার। সাদা ওড়নাটা রাস্তার উপরে ফেলে রাখছে সোহান। হঠাৎ এক চিৎকার সোহানের। মিম চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত ধরে বসে পড়েছে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলেই পালিয়েছে। কাশবনের পাশে দাঁড়িয়ে আছে রাফু, হাতে ধারালো ছুরি। রক্তের স্রোত বয়ে গেছে। কাঁপছে, মিমের চোখ কাঁপছে। ওড়নাটা ওর শরীরে জড়িয়ে দিয়ে বলল রাফু, মিম তুমি রাস্তার ওপাশে গিয়ে একটু দাঁড়াও। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভিতরে। হাউমাউ করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই ওর চিৎকার শোনার। কাশবনের আড়ালে নিয়ে হাতের ছুরি দিয়ে সোহানের পায়ের শিরা কেটে দেয় রাফু। ছটফট করছে সোহান। ছিনছিনিয়ে গরম রক্ত মেখে গেছে রাফুর মুখ। নেশা বেঁধে গেছে গরম রক্তে। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেয় দেহ থেকে। রক্ত চোখে রাফু বলে, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলেই উত্তেজিত যৌনাঙ্গ পুরুষের থাকতে পারে না।
নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়েকে নিরাপত্তা রাখাই একজন পুরুষের চিহ্ন। তোদের মধ্যে তার কোনোটাই নেই। সোহানের আত্মচিৎকারে স্তব্ধ কাশবনের প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলেই উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আসছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই, চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়ে আছে, থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে। পাজা কোলা করে তুলে নিজেই পৌঁছে দেয় ওর বাসায়। সাবধানে থাকতে বলে আসে রাফু। ধমকে সুরে মিমের মাকে শাসিয়ে আসে মেয়ের যত্ন নিতে। সোহানের মৃত লাশটা বাসার সামনে রাখা, সাদা কাপড়ে জড়ানো। বেদনাক্ত কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজ ভাইকে নিয়েই ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে চোখে জল ফেলছে। তখনই আশিক এসে বলল, রিফাত ভাই, সোহান ভাইকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কের স্নায়ুকোষ অচল প্রায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ, যেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রাখে আর বলে, ভাই, যা হয়ে গিয়েছে তা আর সংশোধন করার সাধ্য নেই কারো। একবারের প্রতিশোধ নিতে, নয়তো সমঝোতা করতে। রাফু বিরুদ্ধে পদক্ষেপ না মানে নিজের কবর নিজে খোঁড়ার মতো হবে। তাই বলছি কি ভাই। আশিককে থামিয়ে দিয়ে রিফাত বলল, ভাই চুপ, যা সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা বাড়ায় না। রিফাত পাশে দাঁড়িয়ে থাকে। জানাজা শেষে সোহানের মৃতদেহ কবরে নিয়ে চোখের পানি মুছছে। মনে মনে প্রতিজ্ঞা করে, যেদিন থেকে বন্ধুরূপে শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগনের হয়ে কাজ করেছে রিফাতের মনের চাল কেই বা বুঝবে। চোখে তার মায়া নেই, হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ, চিতার মতো দেহ শক্তি। তবুও রাফুর থেকে পিছিয়ে। রাফুর ঠান্ডা মাথায় খেলোয়াড়, সহজে বধ করা যাবে না। বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য। একমাত্র উপায় সেটা। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরে রাফু। আব্দুল্লার সাথে যোগাযোগ সব সময় থাকে। নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে এখন। মিমের সাথে দেখা হওয়ার পরে ওর মনে হচ্ছে ওর দুনিয়া হচ্ছে এখানে। মিম থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্কে। প্রতিদিন তারা নতুন করে শুরু করে সূর্যের আলো। সেদিন বুধবার ছিল। মিমের বাবা মা একসাথে বাহিরে ঘুরতে বের হয়েছিল। এসেছে লাশ হয়ে। গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে। ভেঙে পড়ে মিম মানসিক শারীরিকভাবে। একদিন, 2 দিন, 3 দিন মিমের চোখ কালো হয়ে গেছে। চুপ হয়ে গেছে সে মেয়েটা। রাফুর দরজায় ঠক ঠক করে আওয়াজ করে। কলিং বেল বাজানোর সাহস হয় না আর। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। কয়দিন মিমের সাথেই ছিল সাবিনা, এখন আর পারছে না। হাসপাতাল থেকে চাপ সৃষ্টি হচ্ছে। মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখেই সাবিনা বলল, এসেছেন তাহলে? মাথা নিচু করে রাফু। সকালে আসার কথা, এখন বিকেল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না। আমি ওর সারা জীবন পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলেই। আপাতত স্যালাইন দিলেই হবে। আপনি কি বের হবেন না এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাহিরে। কাজটা কি অতি জরুরি? না, ততটাও নয়। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন? অবাক হয় সাবিনা। রাফুর পকেট থেকে কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলল, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলেছি, আপনি দেখুন একটু। বলে সাবিনা বাসার বাহিরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢুকে
বিছানায় বসে আছে মিম। ফ্লোরে বসে মিমের হাত ধরে আছে রাফু। রাফুর দুই হাতে মিমের দুটো হাত নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিছু বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলল রাফু, আমার মায়ের রিং এটা, তার ছেলের স্ত্রীর জন্য বানিয়েছিল। খুব শখ করেই বানিয়েছিল মা, কিন্তু দুর্ভাগ্যবশত 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে, সহ্য হয় না আমার। আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছর বয়সে যখন আমি, তখন 2টা খুন করি। তারা আমার মায়ের হত্যাকারী ছিল। খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই। বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের মমতার বাইরে একটি পাথরে পরিণত হই। অন্ধকার জগতে একটি হিংস্র জানোয়ারের মতো পরিচিত হয়ে উঠি। এখন যেন আমার মৃত্যুর অপেক্ষা, কখন যেন শত্রুর বুলেট বুক ছিঁড়ে বের হয়ে যায়, সে আতঙ্কে আছি। কিন্তু তুমি যখন এলে আমার জীবনে, সব কিছু কেমন যেন উলটপালট হয়ে গেছে। আমি রক্তে এখন ভয় পাই, হাত থরথর করে কাঁপে। একটু সুখের ছায়া পেতে চাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। মায়ের এই রিংটা ছাড়া আর কিছুই নেই আমার তোমাকে দেবার মতো। আজ একটা চাকরি পেয়েছি, নিজের পরিচয় গোপন করে। মাসিক 9,000 টাকা বেতন। মনে করি দুজনে চলে যাবে। যদি তোমার আরও চাই তাহলে সমস্যা নাই, সেটা দেওয়ার স্বার্থ আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রাফু। মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবার বলে, তোমাকে আর ধরে রাখতে চাই না মিম। সাবিহা আপু আর থাকতে পারছে না এখানে। দূরের আত্মীয়রা আর খোঁজ নিচ্ছে না তোমায়। তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা নিয়ে এসেছি। কাজে অফিসে গিয়ে দুজনের বন্ধনটা পবিত্র করে ফেলি। তোমার জোর করার শক্তি আমার নেই। ভালোবাসার জোরে এতটুকু বলছি, চলো বিয়ে করে আজই এক্ষুনি। মিম কথা বলছে না, হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাফুর হাতে। হতাশ রাফু, কি করবে এখন? এক ঝাঁক মেঘ জড়ো হয় রাফুর মনে। মাথা ঠেকিয়ে রেখে মিমের কোলে হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। বিষণ্ণ রাফুর মন। তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। পরিয়ে দিবে না নাকি হাতের মুঠোয় রেখে দিবে? স্তব্ধ রাফু। সত্যি কি মিম বলছে এটা? মুস্কি হাসি হেসে ফেলেছে মিম। রাফুর হৃৎপিণ্ড ধুকধুক করছে, ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তোমার হৃদয়পিণ্ড যে বাহির হয়ে আসছে, তাড়াতাড়ি পরিয়ে দাও। রাফুর হাত কাঁপছে, তবুও শক্ত করে মিমকে রিং পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবীর সুখ আজ দুজনের মনে। ঠোঁটে ঠোঁট মিশাতে কাশি দিয়ে ওঠে সাবিনা। সরে আসে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত? কাজে ডাকবো। আপু আপনাকে তো বলছি, আর বাসর ঘর সাজাবেন কোথায়? তখনই মিম বলে ওঠে, আপু তুমি আমার রুমেই বাসর সাজাবা। আর মিস্টার রাফসান, আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন। আমি আপনার মেসে থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনা আপু কাজে অফিসে ফোন করে আসতে বলল তাকে। রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে, শুধু ফোনের অপেক্ষা করছিল। রাফুর ফোন পাওয়া মাত্রই তারাও চলে আসছে। বিউটি পার্লার থেকে লোক আনা হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সাবিনার মা বাবা এসেছে। মিমের মেজ মামা মামি হন তারা। মিমের এমন সিদ্ধান্তে তারা অমত ছিল, কিন্তু ওর জেদ হলো। এক কথায় বলে দিল তাদের, তোমরা তো আমাকে এমনিতেই উটকো ঝামেলা ভাবো। তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল, তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ। কিছু বললে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সাবিনা তার মা বাবা একে একে চলে গেলেন ওদের একা রেখে। সাময়িক খাওয়া দাওয়ার জন্য হোটেল থেকে খাবার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতেই বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই সুন্দর করে সাজবার। তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশেই থাকুক। সেজে গুজে যদি ভালোবাসার মানুষকে না পায়, তাহলে সে সাজুগুজু করার মূল্যই নেই। যদিও সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে।
মন চায়নি ভারী গহনা শাড়ি পরে বসে থাকতে, তবে তার রুমটা ফুলে ভরিয়ে সাজিয়েছে সাবিনা। ফুলের গন্ধে মাতাল হয়েছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাওয়ার পরে দুজন সম্পূর্ণ রুমে। কেউ কারো আসার জন্য অপেক্ষা করে না, দুজন দুজনার কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে থেকেও দুজন নিশ্চুপ। রাফু একবার ভাবে, ছুঁয়ে দেই তাকে। সাহস করে ওঠা হয় না। আর রাফু ভালোবাসে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও তার উপর জোর প্রয়োগ করা অন্যায়। স্বামীর অধিকার দুজনের সম্মতিতে। মিমের হাতটা শক্ত করে ধরে ফেলে রাফু। এর আগেও হাত ধরেছে, নরম ঠোঁটে ক্লান্তি ছোঁয়ায় ছুঁয়েছে, তবুও আজ অন্যরকম লাগছে। আনমনে মিম বলল, ভয় করছে খুব, অন্ধকারে বিশ্বাস আটকে আসছে আমার। কি বলছো, আলো জ্বালিয়ে দিই? তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় রাফু। মিম বলল, আমার ভয় কাটবে না এই আলোয়। নিঃশব্দে খাটের এক পাশে বসে রাফু। হাতটা তখন ধরে আছে, ভিতরে পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফু। দৈহিক পরিবর্তন হলেও মনকে শান্ত রাখছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বইয়ের কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মনে হচ্ছে। হালকা মোটা চামড়া আবৃত হয়েছে ক্ষণিকের জন্য। রাফুর বুড়ো আঙ্গুলে হালকা কামড় দিয়ে বলল মিম, চাঁদ দেখবো? ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে? এই সময় নষ্ট করতে নেই। বৃক্ষ মানুষেরা বলেছেন মানুষের মধুর সময় হলো বাসর রাত। এই সময় মোটেও নষ্ট করতে নেই। তোমরা বিঘ্ন মানুষ কারা শুনি? মাথা চুলকাচ্ছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরেছে, চাঁদ দেখবে। তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মোটেও ইচ্ছে নেই রাফু। কোমরে হাত দিতেই কাঁপুনি দিয়ে ওঠে মিম। চোখ বুঝতেই অনুভব করে মিম রাফুর কোলে। বুকের উপর মাথা রাখে পরম শোকে। আকাশ জুড়ে সাদা মেঘের রাজ। ফুল ফুটেছে চাঁদ হয়ে। ভ্যাপসা মেঘের উপরে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে ছাদে। পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে। চোখের নিচে ছোট্ট তিলটা জল জল করছে মিমের। না, রাফুর হাত বাধা মানছে না। আস্তে আস্তে করে নরম ঠোঁটে টেনে দিচ্ছে। কিছু বলছে না মিম। চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের চারদিকে 2 ফুট উঁচু দেওয়াল। দুজন শুয়ে থাকলেও চারপাশ থেকে কেউ টের পাবে না। তখন মধ্যরাত, প্রায় ঘুমেই শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাফুর দেহে। চাঁদ মুখ লুকালো কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখের সাগরে নৌকা বয়ে চাঁদ উকি দেয়নি। বিছানায় শুয়ে আছে দুজন ক্লান্ত শরীরে। মিমের পাগলামি আবার শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো? হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল রাফু, তুমি কি পাগল নাকি? ইস, পাগল না, যাও আইসক্রিম খাবো। পারবো না। পারবে না? না, পারবো না। না। আচ্ছা, তুমি আবার আমার কাছে এসো, পারলে তখন দেখাবো। আচ্ছা, আমি যাচ্ছি। এই তো শোনা বরটা আমার। রাগে গস গস করতে করতে একটা গেঞ্জি গায়ে জড়াচ্ছিল। তখন মিম বলল, গেঞ্জি পরে কোথায় যাও? তোমাকে উদ্ধার করতে। মুখ হাত দিয়ে খুব খুব করে হেসে দেয় মিম। রাফু চিন্তা করে মেয়েটা ভয়ঙ্কর রূপ বের হচ্ছে আস্তে আস্তে। আগে বলেছিল, বিশ্বাস করিনি। এখন বুঝতে পারছি মেয়েটা কতটা বদমাইশ। রুম থেকে বের হবে তখন মিম রাফুকে ডাক দেয়, এই শুনছো? হ্যাঁ, বলো। তুমি বাহিরে যাচ্ছ, আমি একা একা ভয় পাবো তো? কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাহিরে যেতে হবে নাকি? এত রাতে তোমাকে কে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্তান এনে দিবে। মস্করা করছো না? যাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ? তোমার মাথা। আইসক্রিম তো ফ্রিজেই আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফুর
রাফু রক্তচক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আমাকে মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে রে দেখাচ্ছি। বলে রুমের দরজা আটকে দেয় রাফু। সকাল তখন 9টা বাজে। ঘুম ঘুম চোখে চারদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে। দরজার সামনে দাঁড়িয়ে আছে শহীদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তে হারিয়ে গেছে। কোনো রকমে বিছনার উপর বসে বলল, মিম কোথায়? বাবা তখন বলল, তুই বিয়ে করেছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? রাফুর বাবার সামনে এগুতে এগুতে বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করে, মাহারা এক এতিম। তোর শোকের জন্য দ্বিতীয় বিয়ে করি? আমার শোক চাইলে দ্বিতীয় বিয়ে করতে না বাবা, আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘর জামাই থাকবে এখানে? নিজেকে বেঁচে দিছিস রাফু, ভাবতেও অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে যে নিজের ঘর থেকেও বইয়ের গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগৎ তোকে বাঁচতে দিবে? সেটা তোমার দায়িত্ব, বাঁচানো হলে। আমি রাখো, এটা গোপন রেখো, দেখবে আমার জীবনটা সুন্দর হবে। তোর মা দুপুরে খাবারের জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চাইলে যাও। কথাটা বলে চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গহনা পরে নতুন করে বউ সেজেছে মিম। কি হলো, তুমি যাবে না? তুমি যাবা না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল, মা, আমি বলছি ওর জেদে ও আটকে আছে। বাবা কি বলেছেন? যা শুনতে পাচ্ছ না তাই। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলে না। মিমকে যেতে বাধাও দেয়। দেখে আসুক নরক। বাসার নিচে কালো রঙের 4-5টা গাড়ি, একই রকম গাড়ি, এক মডেলের 1 নাম্বার প্লেট। রাফুর বাবা মুস্কি হেসে বলল, মা, এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারেনি এখনো রাফুর বাবা কত বড় গ্যাংস্টার। তার বিপদ যে প্রতি পদে পদে। গাড়ি চলছে, একটি করে গাড়ি সামনে পিছু করছে। হঠাৎ করে কালো রঙের বাইক তাদের পাশে তাল মিলিয়ে চলছে। কালো কাপড় মুখ বাঁধা, সানগ্লাস চোখে পিঠে বাঁধা 2টো তলোয়ার। রাফুর বাবা বলল, আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সঙ্গ দিও সবসময়। মিম আশ্বাস দেয় তার বাবা কখনো ছেড়ে যাবে না রাফুকে। সামনে উঁচু দেওয়ালে বাঁধানো একটা বাড়ি, চারপাশে স্তব্ধ হয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড। মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল, নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু একটু। মিমের মুখের কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভেতরে গাড়ি প্রবেশ করতে চমকে উঠে মিম। বাড়ির সামনে খালি জায়গায় ছোট্ট ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো। পাশে কালো বাইকটাও এসে ঢুকলো বাসার ভিতরে। মিম বলল, বাবা, এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারোর। স্পেশাল কে? তুমি নিজেই দেখে নাও। বলে গাড়ি থেকে বের হয় মিম। বাসায় সবাই বাহিরে চলে আসছে। রাফুর সৎ মা, বাবার দ্বিতীয় বউয়ের ছোট মেয়ে আরিফা আর বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বন্ধু ভাবে সে, তাকে কখনো ভাই ভাবেনি রাফু। সৎ মা সবার সামনে। তার হাসি দেখলেও শরীর জ্বলে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কে এই স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা মুখ খুলিনি, তড়িঘড়ি করে বাসার ভিতরে প্রবেশ করে। বাবা, মানুষটা কে? এমন অদ্ভুতভাবে সেজেছে, তার উপর বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। মানে? মিমের মাথায় কিছুই ঢুকছে না। রাফুর বাবা বলল, ছেলেটা আজ 12 বছর পর এই বাসায় ঢুকছে, শুধু তোমার জন্য। ধন্যবাদ মা। আর ছেলেটা আর কেউ না, রাফু নিজেই। মিমের কাছে সব কিছু গোলমেলে লাগছে, তবুও নতুন বউ হিসাবে কিছুই বলতে পারছে না। বাড়ির সকল মানুষ আজ নতুন উৎসবে মেতেছে। মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এর মধ্যে রাফু এসে বলল, দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি। মিমের শখ হয়েছে, আমার বাবার নিমন্ত্রণ গ্রহণ করেছে বলেই এসেছি।
রাফুর সৎ মার মন কালো হয়ে গেছে। আনমনে বলল, 12 বছর পর এলে একটু তোমার যত্ন নিয়ে দিও। আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি ডাকলে সেই অধিকারে দিয়ে একটু। নতুন বউকে নিয়ে এসেছো। রাফু দ্বিতীয় কথা বলার সুযোগ নেই। রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল, মা, আমি একটু ওর রুমটা দেখে আসি। রাফু সৎমা হলেও রাফুকে নিজের ছেলের মতোই ভাবছে, কিন্তু রাফুই তাদের অবহেলা করছে। মিম রাফুর রুমে প্রবেশ করে স্তব্ধ। দেওয়ালের চারপাশে রাফুর মায়ের ছবি টাঙানো। মন খারাপ করে আছে রাফু। মিম পাশে বসে রাফু তখন বলে, আমার মা খুন হয়েছিল। শক্ত করে রাফুর কাঁধ চেপে ধরে মিম। হঠাৎ বাহিরে গোলাগুলির শব্দ। হামলা হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। গল্পটা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যদি 500 কমেন্ট পাই এই গল্পতে, তাহলে গল্পটা এগোবো, না হলে গল্পটা এখানেই শেষ করে দেওয়া হবে। সো বন্ধুরা, তোমরা এখন দেখো, তোমরা গল্পটা দেখতে চাও না এখানেই শেষ করে দিতে চাও? এখন তোমরা গল্পটা দেখতে চাও না দেখতে চাও না, সম্পূর্ণটাই তোমাদের হাতে।